এই বছর নির্বাচন যেখানে আপামর রাজ্যবাসী পরিবর্তন চেয়েছিল, তাদের পরিবর্তনটা খুব স্পষ্ট ছিল যে তারা পরিবর্তন চাইছে, সেখানে তুমি দাঁড়িয়ে কেন নির্বাচনে লড়লে না? আমি ভোটে দাঁড়ালাম, পরে শুনি কি ভোটে দাঁড়িয়েছে, কি জানে ভাই, কি করবে ভাই, কি কাজ করবে নাকি? তোমার অসুবিধা হয়নি? তোমার এই যে স্বতন্ত্রতা যেটা বললি, যে স্রোতের মতো আমরা দেখছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে নানানভাবে নানান প্রসারে তারা থাকছে, সেখানে একেবারে বিপরীত পথ কি করে কাজ করে গেলে? কিসের তোর এত প্রতিবাদ? পতঙ্গিনী হাজরা কি ভেবেছিস? দেখ, ছোট বাচ্চা নিয়ে এখানে থাকিস। মানুষকে কাজ দেওয়ার পদ্ধতি এটা নয় যে তুমি জবরদস্তি করে একজনকে বলছো তোমাকে ওকে টাকা দিতে হবে। মানে মাঝরাত্রি ওটা হয়েছিল, ভোর হওয়া অব্দি মানে ওকে মানে একদম বুকে চেপে ধরে নিয়ে একটা কোনায় বসেছিলাম ঘরে। সকাল হতে পুলিশে খবর দিয়েছিলাম। সময় 12 তো 9 বছর বাদে সেই লোক আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, যে করেছে। কোনো কিছু না ভেবে, আর স্টেশনের লোকজন চিৎকার করছে, আরে 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 করে চিৎকার, আমি পুরো ঝাঁপ দিলাম। এদেরকে ভোট দেবে এবং কাকে কাকে ভোট দেবে না তার মধ্যে আমি ছিলাম প্রথমেই। কেন না, আমি বিজেপি, তো এটা আমি ফেস করেছি। মানে তুই যদি সোনারপুরে যারা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, লাভলির কথা বলছি না, যারা ওকে জিতিয়েছিল, তাদেরকে যদি তুই গিয়ে আজকেও জিজ্ঞেস করিস আমার কথা, তারা বলবে যে সেই ওই দিনটা আমি কি করেছিলাম। যে 15টা বছর তৃণমূল রাজ করেছেই বলবো, তারপরে কি তারা একবারও ভেবেছিল যে ইলেকশনের ভোটের রেজাল্ট আউট হওয়ার 7 দিনের মধ্যে দলটা আর থাকবে না প্রায়? যে অঞ্জনা বসুকে ছাড়া এই ইন্ডাস্ট্রি যদি রান করতে পারে করুক, কিন্তু আমার বিশ্বাস কোনো একটা সময় আসবে যখন মনে হবে না অঞ্জনা বসুকেই প্রয়োজন। এই মুহূর্তে আমি যার বাড়িতে আছি তার সম্পর্কে আমার মনে হয় না যে খুব বেশি কিছু বলতে হয়, কারণ তিনি আপনাদের ঘরের মেয়ে বলতে পারে, টেলিভিশনে রোজ তাকে দেখছেন। তবে আরো একটা পরিচয় হয়তো তিনি এখন বাঁচবে, কারণ তিনি নিজের শর্তে বাঁচেন। আমার সঙ্গে রয়েছেন অঞ্জনা বসু। অঞ্জনাদি রয়েছে, অনেক দিনের একটা আড্ডা পেন্ডিং ছিল, তাই তো ফাইনালি। সবাইকে নমস্কার সবার আগে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিনের একটা পেন্ডিং আড্ডা। আমি যে শুরুতেই বললাম যে অঞ্জনা বসুর কি এখন দুটো পরিচয়, নাকি দুটো পরিচয় শুরু থেকেই ছিল, এখন আরো একটা পরিচয় সেটা দীর্ঘভাবে থাকবে? কোন দুটো পরিচয় বল? এক তো তুমি অভিনেত্রী হিসেবে যেরকম আমরা দীর্ঘ বছর ধরে তোমার দাপট দেখছি, সেটা তো থাকবেই। এছাড়া রাজনৈতিক যে পরিচয় তোমার, সেটা কি আরো একটু দীর্ঘ হতে চলেছে? এখন যে মনোভাব, আমি যদি বলি, ইন্ডাস্ট্রি কি বদল এসছে তোমার প্রতি? দেখ, 14 বছর রাজনৈতিক জীবনে আছি, এটা তো দীর্ঘই হবে, মানে আরো দীর্ঘ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে সময়ে এসেছিলাম সেই সময়টা তো স্রোতের বিপরীতে গিয়ে, তো সেইটা যদি আমি 14 বছর সেই জায়গা থেকে যদি আমি 14 বছর পার করতে পারি, এখন তো সময় অনেক সুন্দর, এখন তো না পার করার কোনো কারণ নেই, ইচ্ছেও নেই। একদম। একটু বলো যে তুমি যে সময় পদ্ম ফুলের হয়ে লড়ছো, সেই সময় রাজ্যে পদ্ম ফুলের কোনো, আমি যদি বলি সেই অর্থে কোনো চিহ্নই ছিল না। তুমি যেই সময় অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি সেই সময় থেকে লড়ছো, প্রতিদ্বন্দ্বিতা করছো, কিন্তু এই বছর নির্বাচন যেখানে আপামর রাজ্যবাসী পরিবর্তন চেয়েছিলেন, তাদের পরিবর্তনটা খুব স্পষ্ট ছিল যে তারা পরিবর্তন চাইছে, সেখানে তুমি দাঁড়িয়ে কেন নির্বাচনে লড়লে না? আমরা সামনে দুজন আছি ক্যামেরায়, পেছনে কত লোক আছে? পেছনের লোকজন যারা রয়েছেন তারা যদি না থাকতো, আমাদের এই আড্ডাটা হতো না। মানুষ দেখতে পায় আড্ডাটা, পেছনের মানুষদেরকে দেখতে পায় না। কিন্তু পেছনের মানুষরা
হয়তো কোনো কোনো ক্ষেত্রে, হয়তো কেন, নিঃসন্দেহে সামনের মানুষদের থেকেও ইম্পর্ট্যান্ট, সামনের মানুষদের থেকেও জরুরি। তো সবাই যদি সামনে চলে আসে তাহলে পেছনে কে থাকবে? এটা কি তোমার নিজের সিদ্ধান্ত ছিল যে রাজনীতিটাকে এইভাবেই দেখবো এবং সবসময় যে ফোরফ্রন্টে এসেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেটা না, নাকি দলের সিদ্ধান্ত? না, আমারই সিদ্ধান্ত বরাবরই এরকম। আমি যখন জয়েন করি এই দল, তখন আমার ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না, আমি একা ছিলাম। তখন তো নির্বাচনে আমাকে লড়ানো এদের সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল যে আমাদের সঙ্গে একজন অভিনেত্রী আছেন। আমি বলেছি আমাকে টিকিট দেবেন না, আমি লড়বো না। সেটা নিয়ে আমার সঙ্গে অনেক মতবিরোধ বলবো না, যে অনেক একটু রাগারাগি উষ্মা সেটাও হয়েছে যে কেন লড়বেন না। আমার বক্তব্য ছিল যে অভিনেত্রী হিসেবে আমি মানুষের ভালোবাসা পাই, শ্রদ্ধা পাই, কিন্তু রাজনীতির ময়দানে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা, করবে কিনা আমি জানি না। আমি ভোটে দাঁড়ালাম, মানুষ বলে কি হে ভোটে দাঁড়িয়েছে, কি জানে ভাই, কি করবে ভাই, কি কাজ করবে নাকি, এইটা কিনা সেটা তো আমাকে বুঝতে হবে। তো আমি মানুষের জন্য কাজ করব, এদিকে মানুষের যদি অ্যাকসেপ্টেন্স না পাই তাহলে তো কোনো অর্থ হয় না আমার এই রাজনীতি করবার। সেই জন্য বলেছিলাম আগে আমাকে সবাই যাকে পারেন তাকে দাঁড় করান, আমি সবার হয়ে প্রচার করব। এবং 2013 থেকে আজ অবধি একটা ইলেকশন নেই যে ইলেকশনে আমি প্রচারে যাইনি কারোর না কারোর হয়ে। একদিন নয়, একাধিক দিন, বহু বহু দিন। আমি যখন প্রথম প্রচারে যাওয়া শুরু করলাম তখন দেখলাম যে মানুষ আমাকে রাজনীতির জায়গাতেও মানে একদম দুহাত বাড়িয়ে অ্যাকসেপ্ট করলো। সেইটা আমার কাছে আমার জানার প্রয়োজন ছিল। আমি যদি দেখতাম যে না, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে কিন্তু আমি যদি আমাকে অফিসে বসে ফাইল লিখতে দিত আমি সেই কাজটাই করতাম। আমি ফোরফ্রন্টে এসে ওই অন্যের হয়ে প্রচারটাও করতাম না, কিন্তু আমি দলের সাথে থাকতাম। তো যখন দেখলাম যে না, মানুষ আমাকে ওই জায়গা থেকেও অ্যাকসেপ্ট করছে, তারপরে 2021 এলো এবং লড়েছি, তোরা সবাই জানিস। কিন্তু প্রত্যেক বছর যে আমাকে ভোটে দাঁড়াতে হবে, লড়তে হবে, এরকম তো কোনো মানে নেই। মানে রাজনীতিটা তো আমার পেশা নয়, আমার তো একটা আলাদা পেশা রয়েছে। রাজনীতি আমার কোনো একটা ভাবনা থেকে রাজনীতির ময়দানে আসা। তো সেই ভাবনাটার প্রতি আমি জাস্টিস করছি কিনা, সেই ভাবনাটা আমার কোথাও ঘেঁটে গিয়ে আমি অন্য পথে চলে যাচ্ছি কিনা, মানে ভাবনার অন্য পথ বলছি, সেইটা খুব ইম্পর্টেন্ট। সেইটা আমি কখনো হতে দিইনি। আর ওটা আমার নেচার নয়, ওটা আমার টাইপ নয়, ওটা আমি আজ থেকে 20 বছর পরেও সেটা আমি হতে পারবো না। মানে এমন হতে পারে আমি একেবারে ঘরে বসে গেলাম, রাজনীতির শুধু টিভিতে খবর দেখি, সেটা আমার কাছে রাজনীতি, সেরকমও হতে পারে। কিন্তু আমি যে ভাবনা থেকে এসেছি, যে ভাবনা নিয়ে আমি যাপন করি আমার দিন, সেই ভাবনা আমার কোনোদিন বদলাবে না। 2012-13 সেই সময় থেকে তুমি রাজনীতি 12 করছো। থেকে 12 থেকে বিজেপির সঙ্গে জড়িত হলে এবং একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে, এবং তারপর এই যে সময়টা, অঞ্জনা বসুর নিজের একটা ভাবমূর্তি রয়েছে, তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে তার দর্শকদের কাছে। সেখানে তুমি কোন ভাবনা থেকে বিজেপি জয়েন করলে, যেখানে তোমার মনে হয় যে আমার দর্শক ভাগ হয়ে যেতে পারে, আমার গ্রহণযোগ্যতাটাতে সমস্যা হতে পারে? কারণ অঞ্জনা বসু প্রথমে একজন দক্ষ অভিনেত্রী, আমরা তাকে এভাবে চিনেছি, তারপর তিনি রাজনীতির ময়দানে। এটা আমার মনে হয়নি। কারণ আমি যে সময় জয়েন করেছি সেই সময় আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সাংঘাতিক রাজনীতিকরণ শুরু হয়েছিল, যেটার বিরোধিতা প্রচণ্ড করা শুরু করেছিলাম ভেতরে, মানে স্টুডিওর মধ্যে থেকে। পরে আমার মনে হলো যে এইটা চেঞ্জ হওয়া দরকার, এইটা কেন হবে, এইটার প্রতিবাদ করছি, ওইটা মানে একটা কোনো চেয়ারে বসে লাফালাফি করলে হবে না, একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে, ঢুকে আমাকে প্রতিবাদটা করতে হবে। তবেই গিয়ে আমার যেটা শুরু থেকে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রি এটা তো শিল্পের জায়গা, রাজনীতির ময়দান তো আছে আলাদা, যাও না সেখানে রাজনীতি করো না, ওই রাজনীতিটা এখানে কেন ঢুকবে, এটা তো কাম্য নয়। এটা তো বামফ্রন্ট সরকারেও ছিল না, মানে আমি যখন কাজ শুরু করেছি তখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে। তো আমি তো সেগুলো ফেস করিনি, মানে রাজনীতির কারণে আমাকে কোনো কাজ থেকে বাদ দেওয়া হলো সেইটা আমি কখনো ফেস করিনি। তো সেই জায়গা থেকে আমার রাজনীতিতে আসা।
আমার তখন একবারও মনে হয়নি আমার দর্শক ভাগ হয়ে যাবে, মনে হয়নি। তার কারণ আমি জানতাম যে আমার যারা দর্শক তারা আমাকে ভালোবাসে, আমার যারা দর্শক তারা আমার ভাবনা জানে, তারা জানে আমি এমন কিছু করব না যেটা সমাজের জন্য ক্ষতিকারক, শুধু আমার জন্য লাভজনক, এরকম কিছু করব না। আমার সেই বিশ্বাসটা ছিল, এবং সেই বিশ্বাসটা আমি দেখেছি পরে যে সেটা আমার ভুল বিশ্বাস ছিল না, সেটা একদম ঠিক ছিল। আমি জয়েন করার পর যেটা হয়েছিল, পুরো স্রোত ওই দিকে আর আমি এই দিকে, একদম স্রোতের বিপরীত, একদম বিপরীতে। আমাকে তো যারা ভালোবাসেন এই ইন্ডাস্ট্রিতে, যারা স্নেহ করতেন, অনেকে চলেও গেছেন, মারাও গেছেন, খুব বকুনি খেয়েছিলাম। বিশেষ করে কুণালদার কাছে খুব বকুনি খেয়েছিলাম। কিসের তোর এত প্রতিবাদ, মাতঙ্গিনী হাজরা হবি তুই, কি ভেবেছিসটা কি? ছোট বাচ্চা নিয়ে এখানে থাকিস, হাজবেন্ড তখন বাইরে পোস্টেড, তুই কি জানিস না মানে কি কি হতে পারে? তোকে এত কে প্রতিবাদ করতে বলেছে? চুপচাপ কাজ কর না ভাই, যে যেখানে যা হচ্ছে। খুব বকুনি খেয়েছিলাম। কিন্তু আমি বললাম যে না, আমার মনে হয়েছে যে এইটা কোনো পদ্ধতি নয়, আর আমি যদি এই পদ্ধতির বদল চাই, মানে বদল হোক সেটা চাই, তাহলে পদ্ধতির মধ্যেই আমার ঢুকতে হবে। তো এইটা ভেবেই নেমে পড়েছিলাম, আর এখন মনে হয় ঠিক করেছিলাম। তুমি যেটা বললে আমি সেটা তো বুঝতে পারছি, খানিকটা ইন্ডাস্ট্রির স্বার্থে, তোমার কাজের জায়গা, তোমার সতীর্থদের জন্য যারা অনেক সময় অনেক বিপদে পড়েছে রাজনীতিকরণের জন্য, শিল্পের জায়গায় রাজনীতির জন্য, তোমার সবসময় তাদের পাশে থেকেছি, একদম। এবং নিঃশব্দে। ওই যে বললাম, ক্যামেরার পেছনে যেভাবে, যে সাপোর্ট, যেভাবে হাত ধরার প্রয়োজন প্রত্যেকে, মানে তুই যদি ওই আমাদের ইন্ডাস্ট্রির অন্দরে যাস, তাহলে সব টেকনিশিয়ানরা বলবে ওটার আমার কোনো প্রচার নেই, কারণ ওটা আমি প্রচারের জন্য করিনি, ওটা আমার ওই ভাবনাটার জন্য করেছি, যে ভাবনার জন্য আমার আশা। পরবর্তীতে তো নিশ্চয়ই এমন কোনো প্রশ্ন আসবে যেটাতে আমি এইটা আরো একটু ক্ল্যারিটি দিতে পারবো। একদম, আমি সেই প্রশ্নটাতেই যাচ্ছি যে তুমি যখন এলে প্রথম, তারপর যখন তুমি 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করছো এবং তুমি কাজ করছো সমানভাবে, মাঝখানে একটা সময় তোমার একটু অসুস্থতা ছিল, তুমি সেই সময়টা একটু বিরতি ছিল তোমার, তোমার অসুবিধা হয়নি? তোমার এই যে সতীর্থরা, তুমি যেটা বললে যে স্রোতের মতো আমরা দেখছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে নানানভাবে নানান প্রসারে তারা থাকছেন, সেখানে একেবারে বিপরীত পথ কি করে কাজ করে গেলে? সেই রাজনীতিটার মানে কতটা ধৈর্য! ধৈর্য, তুই শেষ করলি একটা শব্দ দিয়ে, ধৈর্য। আমার অসীম ধৈর্য, যে কোনো ক্ষেত্রে অসীম ধৈর্য। আর আমি না খুব সময়কে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার যে সময় যেটা হবার সেটা ঠিক হবে। তার মানে এটা নয় যে আমি ঘুমিয়ে থাকবো আর আমাকে কেউ রাজা বানিয়ে দেবে, এমনটা নয়। আমার প্রচেষ্টা, আমার কর্ম, সেটা আমি করে যাব, কিন্তু সময়টা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়টা আমরা 21-এ ভেবেছিলাম সরকার গঠন হয়ে গেছে, 21-এ এরকম ভাবা ছিল, তো হয়নি তো। সময়টা 2026-এর ছিল, এখন হয়েছে। এখন যারা এমএলএ হয়েছে তারা 2021-এ প্রচুর মার খেয়েছে, প্রচুর অসুবিধার মধ্যে পড়েছে, তাদের কনস্টিটিউয়েন্সির ছেলে মেয়েদেরকে সামলাতে তাদের কালঘাম ছুটে গেছে, আমারও হয়েছে। সেই লড়াইটা তো করে এসেছি। সময়টা এখন হয়েছে, সুখের সময় বলবো, শান্তির সময় বলবো, সেই সময়টা এসছে। কাজে সেই ধৈর্যটা আমি রেখে গিয়েছি। কিন্তু যেটা তুই বললি যে সতীর্থদের কাছ থেকে কি টিপ্পনি যে শুনেছি, সে আর বলবার নয়। আর আমি ইমোশনাল মানুষ, খুব কষ্ট পেয়েছি কিছু কিছু মানুষের কথায়, খুব কষ্ট পেয়েছি যে এরা তো আমারই কালিগ, এরা মানে বিজেপি মানে অচ্ছুত। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের ফোরামের ইলেকশনে পর্যন্ত এটা ফেস করেছি। এবং সেদিন বাড়িতে এসে মানে আমার ভেতরটা পুরো কেঁদেছে যে এরা আমার বন্ধু, এদেরকে ইয়েস। কি হয়েছে অতটা ডিটেলস বলতে চাই না, কিন্তু আমি বিজেপি বলে আমি ব্রাত্য ছিলাম। ওটা যে আর্টিস্ট ফোরামের ইলেকশন ছিল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে তৃণমূল, বামফ্রন্ট আর বিজেপির ইলেকশন চলছে। এবং একটা লিস্ট বের করা হয়েছিল, সব শীর্ষে থাকা কিছু মানুষ লিস্ট বের করেছিল, যে লিস্টে কাকে কাকে ভোট দেবে। এটা লিফলেট বানিয়ে, অনেক তো নতুন ছেলেমেয়েরা আছে,
তাদেরকে সে লিস্ট পাঠানো হয়েছিল, এদেরকে এদেরকে ভোট দেবে, এবং কাকে কাকে ভোট দেবে না তার মধ্যে আমি ছিলাম প্রথমেই। কেন না, আমি বিজেপি। তো এটা আমি ফেস করেছি, এবং আমারই বন্ধু বান্ধবরা, মানে তখন আমার মনে হতো যে আমার কি কোনো মানে এমন রোগ হয়েছে যেটা ছোঁয়াচে। তারাই এখন খুব কি খবর, কতদিন খবর পাই না। সময় মনোভাব বদলেছে, সময় দৃষ্টিভঙ্গি বদলেছে। সময় 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 না মানুষকে চেনায় রে, সময় মানুষকে চেনায়। তোমার খারাপ সময়ে তুমি সব থেকে বেশি মানুষ চিনবে, আর আমি খারাপ সময়ে, বিজেপির খারাপ সময়ে আমি ছিলাম, কাজে আমি খুব মানুষ চিনে নিয়েছি এই 14 বছরে। তো তুমি বলছো যে অঞ্জনা বসুকে ভোট দেওয়া হবে না, সেই নামটা প্রথমে লেখা রয়েছে। ইয়েস, আমি দেখেছি। এবং যাদেরকে বলা হচ্ছে তারা, অনেক মানুষ আছে তো যারা আমাকে ভালোবাসে, অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন না, কিন্তু তার থেকে বেশি মানুষ আছে যারা আমায় ভালোবাসে। তারা আমাকে সেই হোয়াটসঅ্যাপগুলো পাঠিয়েছে, দিদি এটা কি হচ্ছে, তুমি প্রতিবাদ করো। বললাম, না, কেন প্রতিবাদ করব? ভোট দেবার যারা, তারা ভোট দেবে। এবং সেই ভোটেও এমন কারচুপি হলো, মাঝরাত অব্দি প্রায় জেগে থেকে ফেরত চলে এলাম বাড়ি। মানে কোনো মানে নেই এই ভোটের। আমাদের ফোরামের ভোটেও হয়েছিল। আচ্ছা, এইসবগুলো দেখেছি, ধৈর্য ধরে দেখেছি, তবে গিয়ে আজ 2026-এর এত সুন্দর একটা সময় দেখতে পাচ্ছি। একদম, আমি এই কথাতেই আসবো। যখন ফেডারেশন ভেঙে কনফেডারেশন করা চলবে, পাপিয়া অধিকারী নিজে দায়িত্ব নিয়ে অনেকটা দেখাশোনা করছেন তিনি। ফোরাম বলছি, ফেডারেশন শুদ্ধিকরণ চলছে, গঙ্গাজল ছিটিয়ে তিনি প্রবেশ করছেন। এই যে মিটিং চলছে, কমিটি গঠন হচ্ছে, সব হচ্ছে, তুমি এত নীরব কেন? এটা তো তোমার বলার সময়। না, নীরব নই। যেটা বলার, যেখানে বলার, ঠিক বলছি। ওই যে বললাম সবসময় সামনে আসতে হবে, তার তো কোনো মানে নেই। এখানে সরকার থেকে 5 জনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কাউকে ঠেলে সরিয়ে কেন ঢুকবো? প্রয়োজন নেই তো। আর এই যে তুই বললি কনফেডারেশন, আমাদের রাজ্য সভাপতি বলেছেন কনফেডারেশন উনি মান্যতা দেন না। সেটা শুরু থেকেই বুঝতে পারছিলাম যে এটা মান্যতা পাওয়ার নয়। যখন আমি একটা মানে কি বলবো, একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যখন আমি রাজনীতির ময়দানে এসেছি, তখন আমি যখন দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এইটা মান্যতা পাওয়ার নয়, বা এই বিষয়গুলো ঠিক হচ্ছে না, আমি কেন সেখানে ঢুকবো? বরং আমি তো চাইবো যে বিষয়টা যেন সিস্টেমেটিক হয়, বিষয়টা যেন প্রপার ওয়েতে আসে। তো সেটার জন্য যে যা যা করার করেছি। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে তুমি এই যে মিটিং এ তোমাকে দেখা যাচ্ছে না, সেটা একেবারেই ওই পর্দার আড়ালে থেকে করার মতো করে চলছে কি তোমার? হ্যাঁ, তার কারণ ওই যে লিস্টটা সরকার থেকে বানিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্টে তো আমার নাম নেই, আমার নাম সেই লিস্টে নেই। কিন্তু শীর্ষ নেতৃত্ব আমার থেকে, মানে আমার কাছে অন্যরকম একটা ভরসা এক্সপেক্ট করে, সেটা আমার কাছে অনেক বড় ওই লিস্টে থাকার থেকে। লিস্ট নিয়ে তোমার কোনো ওই, সে অর্থে আমি জানি না, তোমার হয়তো তুমি শব্দগুলোতে বিশ্বাসী নই, আফসোস, খান্তি, এগুলো একেবারেই নেই। একদম নেই, একেবারে নেই। কিসের আফসোস? একটা সুন্দর পশ্চিমবঙ্গ চেয়েছিলাম আমরা, একটা সোনার বাংলা গড়বো, সেই লড়াইটাই তো 14 বছর ধরে করে আসছি, 12 সাল থেকে। সেইটা যখন হয়েছে, তাহলে কিসের আফসোস? এখন তো শুধুই আনন্দের সময় এবং ঠিক ঠিক কাজ করবার সময়, যেটা জরুরি, যেটার জন্য লড়াইটা করেছি, যেটার জন্য মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তাদেরকে যেন আমরা কোনোভাবেই মানে তাদের কাছে যেন আমাদের মাথা হেঁট করে দাঁড়াতে না হয়, তাদের মন যেন কোনোভাবেই আমরা ভেঙে না দিই। ব্যাস এইটাই তো এখন সবার দায়িত্ব, সবার দায়িত্ব, মানে যে একদম নিচু তলার কর্মী তারও দায়িত্ব, প্রত্যেকের। আর্টিস্ট ফোরামের কোনো অনুষ্ঠানই, সম্প্রতি একটা অনুষ্ঠান হলো শ্রদ্ধাঞ্জলি বলে, তুমি গিয়েছিলে? না, আমি ছিলাম না, শহরে ছিলাম না, থাকলে নিশ্চয়ই যেতাম। এরকম একটা অনুষ্ঠানে তো সঙ্গে থাকা। আমি কিন্তু আর্টিস্ট ফোরামের কোনো বিরুদ্ধে নয়, কারণ রাহুলকে নিয়ে যে কটা মুভমেন্ট হয়েছে আর্টিস্ট ফোরামের, আমি কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা একটা দিন ছিল, তোরা নিশ্চয়ই জানিস, সকাল থেকে আমরা সন্ধে অবধি ছিলাম কিন্তু খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, সারাদিন বসেছিলাম। আর্টিস্ট ফোরাম তো আমার
আমার জায়গা, আমি তো সেখানে সম্পূর্ণভাবে রয়েছি। আমি তখনও ছিলাম, আমি এখনো আছি, কিন্তু ওই সময়গুলো, ওই মুখগুলো, ওই কথাগুলো, সেগুলো ভুলিনি, সেগুলো ভুলবও না। কিন্তু তার জন্য যখন একটা বিশাল একটা রিভেঞ্জ নিয়ে নেবো, না না, সে মানসিকতাও আমার নেই, কিন্তু আমি ভুলিও না। আর আফসোস তো আমার একদম নেই, একেবারে নেই। আফসোস করারই নয়। না। আচ্ছা, একটু বলো যে এই যে যে সময়টা তুমি বারবারই বলছো যে ইন্ডাস্ট্রিকে তুমি পরিবর্তন হতে দেখছিলে, এখন এখন এই যে সময়, পালা বদলের সময়, তুমি যে পরিবর্তনগুলো মেনে নিতে পারোনি, যে পরিবর্তনগুলো তোমাকে আঘাত দিয়েছে, তুমি প্রতিবাদ করেছো, সেই পরিবর্তনের বিপরীতে তো তুমি হাঁটবে। কি চাইছো এখন ইন্ডাস্ট্রির জন্য? দেখ, এগুলো তো অনেক বড় কথা, এগুলো তো এরকম ক্যামেরা অন করে বলবার কথা নয়, কিন্তু তোকে খানিকটা বলি। যে গন্ডগোলগুলো আমাদের ফেডারেশনের ছিল আগের সরকারের সময়, সেগুলো গন্ডগোল। যে এতজনকে নিতে হবে, এতজনকে, মানে আমি আউটডোর শুটিং করছি, সেখানে আমাকে ক্যাটওয়াকের লোক নিতেই হবে। তো এইগুলো জবরদস্তি চাপিয়ে দেওয়া কেন? না, ওই প্রচুর লোককে কাট দিয়েছে, প্রচুর টাকা নিয়ে, এবারে তাদেরকে যদি কাজ না দেওয়া হয় তো তার তো চেয়ারটা টেনে নিয়ে সরিয়ে দেওয়া হবে। সেই সবের জন্য এই সমস্ত নিয়ম বের করেছিলেন। এইগুলো আমরাও যখন কাজ শুরু করেছি, আমার যদি 10 জনকে নিয়ে কাজের প্রয়োজন হয়, আমি 10 জনকেই নেব। আমার উপরে 22 জনকে যখন তুমি চাপিয়ে দিচ্ছ, তখন তো সেটা প্রডিউসারের লস। প্রডিউসারের যদি লস হয়, প্রডিউসার যদি চলে যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা থাকবে? থাকবে না তো। ওইটা করতে গিয়ে কত প্রডিউসারের নাভিশ্বাস উঠে গেছে। তো এটা তো এক ধরনের দাদাগিরি, এটা তো করতে পারা যায় না। তো সেইগুলোকে কাটেল করতে হবে, মানে যেটা সিস্টেম সেটা হবে, যাতে আরো কাজ বাড়ে সেইটা চেষ্টা করতে হবে। আমি খুবই ছোট মানুষ, কিন্তু আমার ভাবনা অনুযায়ী বলছি, যাতে আরো চ্যানেল আসে সেইটা চেষ্টা করতে হবে। কাজ বাড়লেই তো মানুষ কাজ পাবে। তখন তো তোমাকে 10 জনের জায়গায় 22 জনকে তো জবরদস্তি চুষে দিতে হবে না প্রডিউসারকে। কাজ নিয়ে আসো না, কাজ আসুক, আরো চ্যানেল আসুক। একটা যদি চ্যানেল আসে, তাহলে আরো 14টা 15টা সিরিয়াল শুরু হয়, সেখানে কতগুলো মানুষের কাজ হবে, তাই না? তো মানুষকে কাজ দেওয়ার পদ্ধতি এটা নয় যে তুমি জবরদস্তি করে একজনকে বলছো তোমাকে ওকে টাকা দিতে হবে, তা নয়। তুমি কাজ দাও আর তাকে বলো তুমি খেটে টাকাটা রোজগার করো, তাই না? আচ্ছা, একটা কথা বলো যে আমরা যে দেখেছি যে রুদ্রনীলদা বিজেপির করছেন এবং বিজেপির সক্রিয় কর্মী বলে তাকে ব্যান করা হয়, ব্যান কালচার শুরু হয়েছে এবং বহুরও রয়েছে যারা প্রতিবাদ করেছেন। রুদ্রনীলদা না বলে আমি যদি বলি অনির্বাণ, তিনিও ব্যান হয়েছেন। কিন্তু তুমি ধারাবাহিক করছো, তুমি সিনেমা করছো, মিঠুনদার সাথে কাজ করছো, অনেকগুলো কাজ তোমার পরপর দেখেছি। এই জায়গাটাতে তুমি কিভাবে সামলেছো যাতে তোমার কাজের জায়গায় কখনো এফেক্ট না পড়ে বা তোমার ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, এরম সম্মুখীন কি হয়েছো? আমি যতদূর জানি একটা ধারাবাহিকের ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে। 3 দিনের নোটিসে বন্ধ করে দেওয়া হয়েছিল একটা শীর্ষে থাকা চ্যানেল, তার প্রোটাগনিস্ট আমি। 3 দিনের নোটিসে, যখন টিআরপির নিরিখে আমরা 3 নম্বরে, এমন নয় যে টিআরপি ছিল না। 3 দিনের নোটিসে বন্ধ হলো। আমি বুঝে গিয়েছিলাম তখনই, কারণ তার আগে আমি আমাদের ইন্ডাস্ট্রিতে আমার 12 জন কালিগকে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করিয়েছিলাম। তার ফলস্বরূপ 3 দিনের নোটিসে আমার কাজটা বন্ধ হয়ে যায়। আমি প্রডিউসারকে জিজ্ঞেস করেছিলাম কেন বন্ধ হলো, তুমি কি আমায় বলবে? বলেছিল দিদি তোমার সাথে দেখা হয়ে আমি বলবো। সেই দেখাটাও আজও করার সাহস পাইনি। তো পরে বলেছিল দিদি তুমি তো বুঝতেই পেরেছো, তুমি তো জানো। পরদিন যখন আমি ফ্লোরে গিয়েছিলাম, ডিরেক্টর বলেছিল যে দিদি আসলে তুমি এই যে জয়েন করালে এইসব এগুলো কেন করলে দিদি, মানে এটা বন্ধ হয়ে যাচ্ছে না, মানে এটার মানে কি? আমি বললাম, আমাকে কিন্তু প্রডিউসার বলে বলে কি বলবে তোমাকে আর, কিন্তু যাকে ঠিক আছে, তোমাকে তো বলার কিছু নেই, তোমাকে আমরা কি করে বলতে পারি, কিন্তু বুঝতেই তো পারছো দিদি, এই জন্য। তারপরে সেই সময় থেকে আমার 2.5 বছর কোনো কাজ ছিল না। 2.5 বছর কেউ জানে না, কিন্তু আমার দল জানে না। কিন্তু 2012-তে আমি যখন জয়েন করি, এই যে কাঁচের জানলাগুলো দেখছিস, আমার গোটা বাড়ির সমস্ত কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল মাঝরাত্রিরে ইট মেরে। আমার দলের কেউ জানে না, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে আমি জয়েন করছি, সেটা তো আমার সিদ্ধান্ত। মানে দলের ওপর চেপে বসবো, হ্যাঁ দেখুন আমি জয়েন করেছি বলে, দল তো আমাকে মুচলেখা দিয়ে আনেনি।
যে তোমার সমস্ত সেফটির দায়িত্ব আমরা নিলাম, তুমি মুচলেকা দিলাম, তুমি এসো আমাদের। তা করেনি। আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। আমি তাহলে যদি আমার নিজের প্রোটেকশন না নিতে পারি, নিজেকে প্রোটেক্ট না করতে পারি, আমার নিজের জীবন কি করে চালাবো সেটা যদি আমি বুঝে না নিতে পারি, তাহলে আমি কিসের প্রতিবাদ, মানে প্রতিবাদে আমি সামিল হব কি করে? তাহলে আমি যদি অতই দুর্বল হই, তাহলে আমি প্রতিবাদে কি করে সামিল হব? কেউ জানে না। আমার হাজবেন্ড তখন বাইরে পোস্টেড, ছোট ছেলে আমার তখন ছোট, মানে মানে মাঝরাত্রিরে ওটা হয়েছিল, ভোর হওয়া অবধি মানে ওকে মানে একদম বুকে চেপে ধরে নিয়ে একটা কোনায় বসেছিলাম ঘরের। সকাল হতে পুলিশে খবর দিয়েছিলাম, তারপরে যা যা তাদের পদ্ধতি সেই সবগুলো হয়েছিল কেউ জানে না। মানে এখন এই ইন্টারভিউটা যদি আমার দলের কেউ দেখতে পান তাহলে তারা এখন জানবে। বলিনি কাউকে, 2.5 বছর আমার কাজ ছিল না, কেউ জানে না। সেটা কখন বলেছিলাম? যখন HHI-তে ইয়াশ জয়েন করলো, সেই অনুষ্ঠানটা পরিচালনা করছিলাম আমি। তো তখন ওদের তোরাও ছিলিস, তখন প্রথম বললাম যে 2.5 বছর আমার কাজ ছিল না। কৈলাসজি, মুকুলদা, স্বপনদা সবাই তখন বসেছিলেন ডায়াসে। তো কৈলাসজি এরকম করে তাকিয়েছিলেন আমি তখন ওনার দৃষ্টিটা দেখেছিলাম। অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর কৈলাসজি বললেন, আপকা 2.5 साल काम नहीं था? বললাম কবি বলে নেই। কেউ বলে নেই? আমার 2.5 বছর কাজ নেই, আমাকে কি দল টাকা দেবে? আচ্ছা ঠিক আছে, নাও তুমি টাকা নাও, তোমার সংসার ছিল, এটা বলবে? তাহলে এটাকে আমি এক্সপেক্ট করবো না তো? তাহলে আমি বলবো মানে এটা বলে আমি আমার নিজে দুর্বল সেটা প্রমাণ করব না। আমার ওই যে সময়, আমার মনে হচ্ছিল একটা সময় আসবে, এবং আমার এটাও মনে হয়েছিল যে অঞ্জনা বসুকে ছাড়া এই ইন্ডাস্ট্রি রান, আমি অহংকার থেকে বলছি না কিন্তু একদম, যে অঞ্জনা বসুকে ছাড়া এই ইন্ডাস্ট্রি যদি রান করতে পারে করুক। কিন্তু আমার বিশ্বাস কোনো একটা সময় আসবে যখন মনে হবে না অঞ্জনা বসুকেই প্রয়োজন। সেই সময় অবধি ওই যে ধৈর্য, আমি ধৈর্য নিয়ে বসেছিলাম, এবং সেই সময়টা এসে এবং তারপর থেকে আমি মানে সমানে কাজ করছি। রুদ্রর মতন আর্টিস্টকে কেউ ব্যান করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি ওর ফ্যান, আমি বিশ্বাস করি না ওকে কেউ ব্যান করতে পারে বলে। সাময়িক কিছুদিন কাজ ওর ছিল না এমনটা হতে পারে। আর একটা যেটা হয়, ও তো শুধু সিনেমা করে, সিনেমা তো 365 দিন হয় না, আমরা টেলিভিশন করে আমাদের কাজ 365 দিন হয়, ফলে আমাদের কাজটা থাকা না থাকাটা দেখা যায়। ও সারা বছরে কটা সিনেমা করবে? 4টে সিনেমা কদিন করবে? 60 দিন, 70 দিন, 80 দিন, তার বেশি তো নয়, যদি খুব বেশিও হয়। সেই কাজটা কিন্তু রুদ্রর ছিল। হ্যাঁ, ও যে লেভেলের আর্টিস্ট, ওর হয়তো আরো অনেক বেশি কাজ পাওয়ার যোগ্যতা আছে, বা ছিল, এখনো আছে, সেটা হয়তো ও পায়নি, এমনটা হতে পারে, ওর মনে হচ্ছে সেটা। কিন্তু রুদ্রর একদম বসে গিয়েছিল, এটা আমার মানে আমি দেখিনি। সাময়িক একটা গ্যাপ ছিল, কিন্তু তারপরে তো আবার টুকটুক করে ওকে আমরা দেখতে পেয়েছি। ব্যান, আর রুদ্রর মতন আর্টিস্টকে ব্যান করার কারোর ক্ষমতা নেই। ও পুরো ফুড়ে বেরোনোর আর্টিস্ট। আমি মানে খুব রেসপেক্ট করি আর্টিস্ট হিসেবে ওকে, খুব। বাড়ির কাজগুলো ভেঙে যাচ্ছে একটা একটা দেওয়ালে, তুমি সন্তানকে আঁকড়ে বসে রয়েছো, বাড়ির কাজ ভেঙে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভেঙে যাচ্ছে এবং তুমি সেটা দেখছো, শুনছো, শব্দ পাচ্ছ। তোমার পরিবার, তুমি তো এখানে, ছেলে তখন খুব ছোট, তখন কি কি মনে হয়েছিল যে দল, রাজনীতি সবকিছু ঊর্ধ্বে তো পরিবার? সেই না, আমার মনে হয়েছিল যে আমার সন্তানের প্রোটেকশন দেওয়ার আমার ক্ষমতা আছে। আমি তো একাই পরদিন থানায় ফোন করেছিলাম, 2জন অফিসার তো এসেছিলেন, এইখানেই বসেছিলেন, সব ডিটেলস নিয়েছিলেন, এবং তারপর তাদের যা যা করণীয় সেটা করেছিলেন, এবং কে করেছে সেটাও জানি। সময় 12 তো 9 বছর বাদে সেই লোক আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, যে করেছে। 9 বছর বাদে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিল ভুলে যান। ভুলে গেলে কি আজকে বলতে পারতাম? বললাম না, আমি কিচ্ছু ভুলি না, কিন্তু আমি রিভেঞ্জফুল নই যে আমি দেখে নেব, ওটা নই। সময়, ওপরওয়ালা, আমার কর্ম, সবের উপরে আমার অগাধ ভরসা আর বিশ্বাস। আচ্ছা, 2.5 বছর পর যখন তুমি কাজ পেলে, তখন প্রশ্ন করেছিলে কখনো যে তুমি তুমি যেই ধারাবাহিকটা করছো, প্রোটাগনিস্ট হিসেবে আমরা তোমায় দেখছি, তোমার কারণে যদি কোনো ধারাবাহিক বন্ধ হয়ে যায় তাহলে গোটা টিমটা কর্মহীনতা হয়ে যাচ্ছে, তাদের কাজ থাকছে না। এবং প্রচুর টেকনিশিয়ান, তুমি যাদের সম্মান করো, যাদের তুমি ভালোবাসো, আমরা জানি টিভি টেকনিশিয়ানদের সঙ্গে কিরকম কি, সেখানে তুমি প্রশ্ন করেছিলে যে আমাকে নিচ্ছ, আবার যদি কোনো হয়?
বলেছিলাম বুঝে নিও, কাজ যেন বন্ধ না হয়। যদি এটাও বলেছিলাম, যদি বোঝো যে কাজটা বন্ধ করে দিতে হবে, আমাকে বলবে, আমি এনওসি দিয়ে দেবো, আমার জায়গায় অন্য কাউকে নেবে, কাজ যেন বন্ধ না হয়। কিন্তু তারপরে আর কাজ বন্ধ হয়। এটা শিল্পীর নিজের গুণ। মানুষ অঞ্জনার গুণ, যদি গুণ বলিস, শিল্পী না, মানুষ। দিদি, সোনারপুরে যখন লাভলি মৈত্রর কাছে পরাজয় মেনে নিতে হয় তোমায়, এবং তারপর 2026 রূপাদি সেখান থেকে জয়ী হয়। তারপর সোনারপুর তো তুমি দীর্ঘদিন থেকেছো, জেনেছো। এই যখন রূপাদি টিকিটে দাঁড়ায় সেখানে তোমাদের মধ্যে কথাবার্তা হয়? এক তো ইন্ডাস্ট্রি সিনিয়র, সেটা একটা অন্য পর্যায়ে আমি যদি রাখি। এছাড়াও তোমার দল একই, রাজনৈতিক দলে তোমরা বিশ্বাসী। তোমাদের মধ্যে কি কথোপকথন হয় বা? আমি আজকে তোকে বলি, রূপাদি স্বীকার করেন, জনসমক্ষেও স্বীকার করেন, কাজে সেই জন্য আমার এটা বলতে কোনো অসুবিধে নেই। রূপাদি যে কোনো কারণেই হোক, বছর তিনেক একদম রূপাদিকে আমরা কোথাও দেখতে পাইনি রাজনীতির ময়দানে। আমার মনে হয়েছিল যে ওনার মতন ব্যক্তিত্ব ঘরে বসে থাকবে, কিছু একটা হয়েছে, যে কোনো কারণ হোক, একটা অভিমান, একটা মনোমালিন্য, একটা কষ্ট, কিছু একটা হয়েছে যেটা উনি কাউকে বলছেন না। কিন্তু আমি ওনাকে ভীষণ রেসপেক্ট, আর ওনার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ। আমি রূপাদিকে ফোন করে রূপাদির বাড়ি চলে যাই, এবং রূপাদির বাড়িতে আমি কিছু না হলেও অন্তত 15-16 দিন গিয়েছি, গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। তুমি এসো, তুমি এসো, তোমায় আসতে হবে, তোমায় আবার নতুন করে শুরু করতে হবে। আর রূপাদি খালি বলতো, তুই কর, তোর যা হেল্প লাগবে আমার থেকে, মানে আমি যতটুকুনি তোকে হেল্প করতে পারবো আমি করবো, তোর হবে তুই কর, আমি তোর সাথে আছি, তুই আমায় বলবি না। বললাম আমি তো আছি, আমি তো থাকবো, কিন্তু তুমি যে ভেবেছিলে তোমায় আসতে হবে। সেইটা করে করে কিন্তু রূপাদি বাড়ি থেকে বেরিয়েছে। বলে আমাকে রাজনীতির বাইরে কথা বলবি, তুই তুই এখানে বসে খালি রাজনীতির কথা আমাকে বলবি না। রাগ করেছে, বকেছে, আমি বলবোই, কারণ আমি ওই জন্যই আসছি, আর আমার দাবি আছে তোমার কাছে এটা বলার, কারণ আমি চাই যে তুমি ওরকম ভাবে আবার মাঠে নেমে রাজনীতিটা করো। তার কয়েকদিনের মধ্যেই অমিত জি এসেছিল সায়েন্স সিটিতে, অনুষ্ঠানে গিয়ে দিকে ফ্রন্ট রোতে রূপাদি বসে, জড়িয়ে ধরে আমি বুঝতে পারছি রূপাদিও শেক করছে, আমিও শেক করছি। কি যে খুশি হয়েছিলাম সেদিন। আরো খুশি হয়েছিলাম রূপাদির নিজের জায়গা সোনারপুর, সেই জায়গা থেকে যখন রূপাদির নাম অ্যানাউন্স করা হলো, সঙ্গে সঙ্গে ফোন করে কনগ্রাচুলেট করেছি, মেসেজ করেছি। রূপাদিরকে পুরো ফলো করতাম, দেখে দেখে সেগুলো পাঠাতাম, মেসেজও পাঠাতাম। যাওয়ার সময় হয়নি, কারণ এই সময় আমার তো এই কুসুমের একদম মানে ভরপুর চলছে। রূপাদির কাছে যাওয়া হয়নি, প্রচারে গিয়েছি, কিন্তু রূপাদির কাছে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু রূপাদিকে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে আছি, আর যে কোনো কাজে তুমি আমাকে ডেকে নেবে। রূপাদি তো আমার পছন্দের মানুষ, আমার দিদি, আমার কলিগ, আমার সিনিয়র। আমি লাভলিকে বলেছিলাম, কাউন্টিং হল থেকে আমি যখন বুঝে গেছি যে আমি হেরে গেছি, মানে হেরে গেছি আর কি, আমার এজেন্টরা হাউ হাউ করে কাঁদছে, দিদি এটা কি করে হলো, এটা তো হবার নয়, সবাই জানে আমি জিতে বসে আছি। তো আমি তো বুঝে গেলাম আমি কিভাবে হারলাম। আমি সবাইকে বলেছিলাম যে কেউ কাঁদবে না, সবাই লড়াই করেছি একসাথে, কেউ কাঁদবে না, আর কাউন্টিংয়ের শেষ মুহূর্ত অব্দি এখানে থাকবে, কেউ বেরিয়ে যাবে না। কেউ বেরিয়ে যায়ওনি কিন্তু। এবং একদম যখন শেষে বেরিয়ে যাচ্ছে আমার, তখনও আমার হাতে মুঠো করা 3টে কাগজ, যে কোন বুথের মানে গোটা 3-4 বুথের যে কটা ভোট আমি পেয়েছি, তখনও মুঠো করে আমি বেরোচ্ছি যখন, তখন একজন বলল, দিদি এবার এটা ফেলে দাও, তখনও মুঠো করে। লাভলি বসে আছে, আমি 1তলা 3তলা দৌড়ে বেরিয়েছি, যে আমার এজেন্টরা সব রয়েছে। শুধু আমার এজেন্ট নয়, মানে তুই যদি সোনারপুরে যারা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, লাভলির কথা বলছি না, যারা ওকে জিতিয়েছিল, তাদেরকে যদি তুই গিয়ে আজকেও জিজ্ঞেস করিস আমার কথা, তারা বলবে যে সেই ওই দিনটা আমি কি করেছিলাম। আমি বললাম মানুষ অঞ্জনা, অদ্ভুত একটা সিস্টেমে কাউন্টিংটা হয়, অতটা ডিটেলসে বলছি না, কিন্তু সবার জন্য জল, শুকনো কিছু খাবার রাখা থাকে,
সবাই নিজের তালে ব্যস্ত। আমি গিয়ে দেখছি মানুষগুলো বসে আছে, কারোর কাছে জল আছে, কারোর কাছে খাবার আছে, কারোর কাছে কিছু নেই। তাদের তো একটা লম্বা সময় বসে থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা। তখনও শুরু হয়নি কাউন্টিং, আমি ছুটে ছুটে দৌড়ে দৌড়ে সবাইকে খাবার দিয়েছি। কে বামফ্রন্ট, কে তৃণমূল, কে নির্দল, কে বিজেপি, কিচ্ছু দেখিনি, সবাইকে। তৃণমূলে দুজন বলছে দুজন বলছে দিদি আমরা তৃণমূল। মানে আগে তো মানুষ, তারপরে তো তোরা তৃণমূল, জলটা রাখ। মানে ওরাও থতমত যে কি হচ্ছে। তৃণমূলের যে শীর্ষে যারা ছিল তারা বলছে দিদি আমরা এটাতে কখনো দেখিনি, আপনি আমাদের বামফ্রন্টের সবার ছেলেদের মেয়েদেরকে আপনি খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন। এলাম হ্যাঁ, ওরা ওগুলো না ওগুলো ওরা কাউন্টিংয়ে বসবে কি করে? মানে ওরা আমার দল নয়, ওদের কষ্ট পাওয়া করে বেরিয়ে যাক, ওইটা আমার মানসিকতাই নয়। যখন আমি হেরে গেলাম, আমি লাভলিকে গিয়ে বলেছিলাম, লাভলি 88,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, কাজে আমি সেই 88,000 মানুষের কাছে দায়বদ্ধ সোনারপুরে কাজ করা। কিন্তু আমি জানি আমি কাজ করতে পারবো না, কারণ আমার সরকার আসেনি। আমি যদি হেরে যেতাম, আমার সরকার যদি আসতো, আমি তাও কাজ করতে পারতাম, তুমি জিতলেও। কিন্তু আমার সরকার যেহেতু আসেনি, আমি জানি আমি কাজ করতে পারবো না। কিন্তু তুমি কাজ করো। ঠিক এই কথাগুলো, যে কথাগুলো বলেছি আজ তোকে, ঠিক সেই কথাগুলোই আমি অন ক্যামেরা বলছি, তুমি কাজ করো। কারণ মানুষ কিন্তু তোমাকে ভোট দিয়েছে সোনারপুরের অনেক সমস্যা, এই সমস্যাগুলো তুমি তাদের হাল ফেরাবে, সেই জন্য তুমি প্লিজ কাজ করো। আর আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলছি, কোনো কাজে যদি তোমার মনে হয় আমি তোমার সঙ্গে থাকলে তোমার উপকার হবে, আমি তোমাকে ওভার পাওয়ার করবো না, এই কথাটাও বলেছি, আমি তোমাকে ওভার পাওয়ার করবো না। তুমি যতটুকুনি বলবে যে অঞ্জনাদি তুমি এইটুকুনি, কারণ আমি তো তোমার সিনিয়র, তোমার কালিগ, তুমি যতটুকুনি বলবে যে অঞ্জনাদি তুমি এইটুকুনি কাজ করে চলে যাও, আমি ঠিক ওইটুকুনি কাজ করে চলে আসবো, কিন্তু তোমার সঙ্গে থাকবো। আর আমি চাইবো যে তুমি কাজ করো। মানে আমি বলছি যে তৃণমূলের ওই শীর্ষ নেতৃত্বরাও খুব অবাক হয়েছে, বলছে দিদি এটা কাউকে কোনোদিন বলতে শুনিনি। এবং আমি জেনুইনলি বলেছিলাম, এবং তারপরে আমি চেষ্টাও করেছিলাম যে আমি যখন প্রচার করছিলাম তখন সবকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে সেই ওয়ার্ডের কি কি সমস্যা সেগুলো সমস্ত আমার একটা মোটা ডায়েরি ছিল, আমার সঙ্গে যে আমার ছেলেরা থাকতো তারা সবাই লিখেছিল। আমি সেইগুলো ওকে পাঠিয়ে চেষ্টা করেছিলাম যে সেই কাজগুলো যদি ও একটু করে। কিন্তু সে যাই হোক, কিছু কাজ হয়তো করেছে, কিন্তু বেশিরভাগ কাজই করেনি। দিদি, এই যে শিল্পীরা যখন আমরা একটু আগে কথা বলছিলাম যে প্রচুর শিল্পী একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝোঁকে, এবং আমি এখন যারা সরকারে রয়েছে, গেরুয়া শিবিরের কথা বলি, তাতেও বেশ কিছু শিল্পী রয়েছে। কিছুদিন আগে আমরা একটা মন্তব্য শুনি, আমি নাম করেই বলছি, আমরা রচনা ব্যানার্জির কাছ থেকে শুনেছিলাম যে হুগলি চুঁচুড়া যে জায়গায় উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সে জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চ্যাটার্জির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেটা রচনা ব্যানার্জি না হলে এই সিটটা তৃণমূলের আসতো না, তিনি বলেছেন। এবং তোমার কি কখনো মনে হয় যে শিল্পীর জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়? অঞ্জনা বসু নিজে যেই জনপ্রিয়তা রয়েছে সেটা ঈর্ষণীয় জনপ্রিয়তা, সেখানে কোথাও গিয়ে তোমার জনপ্রিয়তাকে তোমার দল ব্যবহার করবে। দেখ, আমি যদি জনপ্রিয় হই, তাহলে আমার দল যদি সেটা ব্যবহার করতে চায়, তার মধ্যে তো কোনো ভুল নেই, কোনো দোষ নেই। আমি অঞ্জনা বসু, অভিনেত্রী অঞ্জনা বসু হয়ে কিন্তু বিজেপিতে জয়েন করেছিলাম। আমি কিন্তু পাশের বাড়ির বৌদি হয়ে জয়েন করিনি। এবং দলও যখন আমাকে গ্রহণ করেছিল তখন কিন্তু অভিনেত্রী হিসেবে গ্রহণ করেছিল। মানে আমি একজন ঈর্ষণীয় জনপ্রিয়তা কিনা জানি না, কিন্তু আমি জনপ্রিয় 5 জন মানুষের কাছে হলেও সেইটা জেনে আমাকে দলে জয়েন করেছিল। তো সেইটা দল ব্যবহার করবে, সেটা তো খুব স্বাভাবিক, তার মধ্যে তো কোনো ভুল নেই, কোনো অন্যায়ও নেই। এবং আমিও চেষ্টা করব, যদি আমি কোনো একটা সিট পাই, যদিও আমি যখন লড়েছিলাম আমি মানুষ অঞ্জনাতে বিশ্বাস করেছিলাম, আমি সেলিব্রিটি অঞ্জনা, অভিনেত্রী অঞ্জনা, ওই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ভোটে লড়িনি। আর সেই জন্য আমি কোনো সিকিউরিটি ছাড়া ভোটে লড়েছিলাম। তোরা নিশ্চয়ই জানিস, প্রত্যেকে 6 জন 7 জন করে করে সেন্ট্রাল ফোর্স নিয়েছিল, আমি কাউকে নিইনি, একজন কেউ নয়। মানে লাস্ট 7 দিন আগে আমাকে কৈলাসজি বলেছিলেন যে 2 कम से कम आप रख लीजिए, ले लीजिए 2 जन को, নেই চাইয়ে মুঝে, কারণ আমি মানুষের কাছে পৌঁছতে চাই, সেই জন্য নিইনি, একজন কেউ নিইনি। একটি মেয়ে ছিল, সেটা আমি পার্সোনালি নিয়েছি, পার্সোনালি, সেটা দলের মানে তার বিল দলের কাছে যায়নি, কিন্তু
সেটা পার্সোনালি নিয়েছি যে একজন মেয়ে সঙ্গে থাকলে পরে সুবিধা হয় সেই জন্য, কারণ একটা তো ধাক্কাধাক্কি হয়, তো সেক্ষেত্রে একজন কেউ থাকলে আমার ব্যাগটা আমার ফোনটা এটা একটু একজন ধরলো কেউ, এটারও তো প্রয়োজন হয়। সেই জায়গা থেকে একটি মেয়েকে নিয়েছিলাম, সেটা আমি নিজে নিয়েছিলাম পার্সোনাল, সেটা সেন্ট্রাল ফোর্সও নয়, পশ্চিমবঙ্গ সরকারের ফোর্সও নয়। তো আমি মানুষ অঞ্জনাতে বিশ্বাস করে হোটেল উড়েছি, কিন্তু আমার জনপ্রিয়তাকে যদি কাজে লাগাতে চায় দল, অসুবিধে তো নেই কিছু, ঠিকই তো আছে, চাইবে তো, তাই না? আমার এই সিটটা প্রয়োজন, আমি রামকে বসালে যদি পাই রামকে বসাবো, শ্যামকে বসালে পেলে আমি শ্যামকে বসাবো, তাই না? আমার তো সিটটা প্রয়োজন। আজকে রচনাদিকে মমতা ব্যানার্জি কেন ওইখানে বসিয়েছিলেন? কারণ ওর সিটটা প্রয়োজন। দেব রাজনীতি করতে চায় না, তাও জবরদস্তি দেবকে ঘাটালে কেন দাঁড় করানো হয়? কারণ ওনার ওই সিটটা প্রয়োজন। দেব চায় কি না চায়, রচনাদি চায় কি না চায়, ওনার কিছু তাতে যায় আসে না, ওনার সিটটা প্রয়োজন। তার মানে কি উনি ওদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করে ওই সিটটা নিচ্ছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। তবে কেউ চাইছে না তাকে জোর করে দাঁড় করে, তার জনপ্রিয়তা নয়, এইটা একটুখানি ওই আবারও ওই দাদাগিরিতে চলে আসে আর কি। আচ্ছা, এই যে তুমি বলছো যে সিকিউরিটি ছাড়া, এখন আমার মনে হচ্ছে সত্যি তুমি সেভাবেই লড়েছো। আমরা হয়তো হ্যাঁ, তোরা দেখবি না কখনো কোনো ছবিতে পাবি না। এখন আমি হয়তো রিকল করতে পারছি, সত্যিই তো তাই। তোমার পরিবার তোমায় একবারও বলেনি যে কি করছো, কেন করছো? আগে তো আমার হাজবেন্ড বলেছিল যে তুমি এতটা বোধহয় না করলেও পারো, তুমি বোধহয় একটু বেশি মানে বাড়াবাড়ি করে ফেলছো আর কি, সেটা বলেছিল। কিন্তু এটাও ঠিক, আবারও বলি, যেরকম আমার দর্শকদের আমার উপরে একটা ভরসা আছে, আমার হাজবেন্ড, আমার পরিবার বলতে শুধুই আমার হাজবেন্ড, 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 পরিবার বলতে শুধুই যে সাবধানে, হ্যাঁ সাবধানে। তো আমার হাজবেন্ডও সেটাই বলতে যে সাবধানে। এবং আমি তো তখন সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে শিফট হয়ে গেছিলাম, আমি তো ওখানে থাকতামও না ওই 2-2.5 মাস। তো আমার হাজবেন্ড ওখানে মাঝে মাঝে যেতেন, কারণ তারও তো অফিস আছে, ওরমভাবে তো পড়ে থাকা সম্ভব নয়, যেতেন কিছু লাগবে কিনা, কি প্রয়োজন হবে কিনা। বা আমি যেদিনকে নমিনেশন জমা দিতে গেলাম তখন আমি বললাম যে তুমি আমার সাথে চলো, তো ও সেদিন অফিস ছুটি নিল, নিয়ে আমার সাথে নমিনেশনে গেল। তো সাপোর্ট, ওইভাবে সাপোর্ট যদি না, যদি বলতো একদম তোমাকে একদম এটা আমি করতে দেবো না, আমি অবশ্যই করতে পারতাম না। কিন্তু ও জানে যে আমি আমার সেফটি, আমার ডিগনিটি, আমার সম্মান, আমার আত্মমর্যাদা সবটা বজায় রেখেই আমি যেটা করবার সেটা করব। তবে আমি একটু সাহসী, একটু ডাকাবুকো আছি, সেটা হয়তো আমার কথা শুনে বোঝা যায় না, কিন্তু ভেতরের আমি খুব ডাকাবুকো এবং খুবই সাহসী। সেই ভরসাটা আমার হাজবেন্ডেরও আছে যে ও ওরকম কোনো বিপদে পড়লে পরে নিশ্চয়ই নিজেকেও রক্ষা করতে পারবে। তুমি সাহসী, সেটা আমি হয়তো জানি, কারণ যেভাবে ট্রেন জার্নি করে তুমি অভিনয় করতে আসতে, সেটা ও বাবা, সেটা তো আর একটা চ্যাপ্টার। ও মাই গড, ওটা ভাবলি না এখন মনে হচ্ছে কি করে করেছি, এখন মনে হচ্ছে কি রে ভাই, ওটা কোনো মানুষ করতে পারে? ট্রেন থেকে বোধহয় একবার লাফিয়ে, হ্যাঁ লাফ মারছি ট্রেনটা, মানে অনেক রাত। এটা একটু মজার গল্প, এটা বলি, হ্যাঁ খুব সিরিয়াস সিরিয়াস কথা হচ্ছে এতক্ষণ ধরে। পাটনা থেকে আসছি আমি ঠিক এই সময়টাতে, শ্রাবণ মাস, দেওঘরের ওপর দিয়ে আসে, শ্রাবণে বাবার মাথায় জল ঢালা, মানে বুঝতে পারছিস, মানে মানে পারলে পরে ওরা ফ্লাইটেও বিনা টিকিটে উঠে পারে আর কি, এরকম। তো আমাকে হঠাৎ, তখন তো আর ওরকম রেগুলার বেসিসে কাজ পাই না, মাঝে মধ্যে কেউ একটু ডাকে, 2-4 দিনের একটা কাজ হয় এরকম। তো তখন আমাকে খবর দিয়েছে বোধহয় আমাকে পরদিনই চলে আসতে, মানে ধর আজকে বলছে পরশুদিন আমার ছুটি। একদম, মানে তুমি পাটনা থেকে রোজ যাতায়াত করছো। এটা বলে রাখি যে অঞ্জনাদির বিয়ে হয় পাটনাতে, তাই তো? পাটনা থেকে কালীগঞ্জ ইন্ডাস্ট্রিতে রোজ যাতায়াতের একটা দারুণ গল্প রয়েছে, ডেইলি প্যাসেঞ্জারি করছে। একদম সত্যি, কি করে করেছি রে, পাগল আমি, জানি না হলে এটা কেউ করতে পারে না। এবার শোন, সেদিনকে আমার ওই আজকে বলছে পরশুদিন শুটিং, মানে আমি কালকে যেতে হবে, টিকিট নেই, শ্রাবণের ওই সময় কোনো ট্রেনে টিকিট পাওয়া যাবে না। আমি একটা লোকাল টিকিট কাটলাম, কেটে দানাপুর থেকে উঠলাম। পাটনা থেকে এত ভিড় উঠতে পারবো না, দানাপুর হচ্ছে তারপরের স্টেশন। দানাপুরে আমার
হাজব্যান্ড তুলে দিল। সেই সময় অত মানে ব্যাগ ট্যাগ মানে অত মানে কি বলবো, অত আটোসাটোও ছিলাম না। হাতে তখন সেই বিগ বাজার, খুব বিগ শপারের একটা খুব চল উঠেছিল। দু হাতে দুটো বিগ শপারে আমি জিনিসপত্র নিয়েছি, দুটো হাত জোড়া। উঠে পড়লাম দানাপুর থেকে একটা লোকালে, দানাপুর থেকে মোকামাতে নামলাম। মোকামে থেকে আবার একটা ট্রেনে উঠলাম, মোকামা থেকে ঝাঁঝা লোকাল, ঝাঁঝায় নামলাম। ঝাঁঝা থেকে আবার একটা লোকালে উঠলাম আসানসোল থেকে আবার একটা লোকালে উঠলাম বর্ধমান থেকে লোকালে উঠলাম হাওড়া, যেটা লিলুয়ায় থামার কথা। তখন আমার বেলুড়ে শ্বশুর বাড়ি, লিলুয়া থামার কথা। লিলুয়া যখন ক্রস করছি তখন রাত 12:10, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5টা। খাওয়া নেই দাওয়া নেই, কিচ্ছু নেই সারাটা দিন। আর লোক মানে খাওয়া তো দূরস্থান, মানে আমি এখানে বসে আছি, আমার মানে এখানে মানে চেয়ার কার ধর, এদিকে মুখ করা সিট আর ওদিকে মুখ করা সিট, আর মাঝখানটা এইরকম সরু একটা ওই পাটাতন মতো, সব সিটেরই যেরকম থাকে আর কি, ওই পাটাতনে সব লোক দাঁড়িয়ে। মানে আমি এখানে বসে আছি, আমার ঘাড়ের দুটো পা দিয়ে সাপোর্ট দিয়ে লোক দাঁড়িয়ে। তো সেখানে খাওয়া দাওয়া তো খ্যার ছেড়েই দে। ওই রকম করে করে এবার লিলুয়াতে আমি ভাবছি থামবে, তখন 12:10 থামছে না। আমার হাত ধরে, আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, আলতো করে একটুখানি মানে স্পিড কমালো, একটু স্লো, একটু মানে কিঞ্চিত, এমন নয় যে পুরো প্রায় থেমে যাওয়ার মতো, হালকা একটু স্লো করলো। ওমা করে দেখছে ফাট করে আবার স্পিড বাড়িয়ে দিয়েছে। আমি বুঝে গেলাম আর দাঁড়াবে না। আচ্ছা, লিলুয়াতে দাঁড়ালো না মানে এবার তখন 12:10, আমার হাওড়া পৌঁছতে 12:15 করে, আমি কোনো বাস পাবো না বেলুড় আসার। আমি কি করবো, ভয় পেয়ে গেলাম, দুটো হাত জোড়া ঝাঁপ মারলাম লিলুয়া স্টেশনে, কোনো কিছু না ভেবে। আর স্টেশনের লোকজন চিৎকার করছে, আরে করে চিৎকার, আমি পুরো ঝাঁপ দিলাম। কিন্তু ঝাঁপটা মানে এরম করে নয়, মানে ওটুকুনি জানি যে এইদিকে ট্রেন যাচ্ছে, মানে আমাকে এই দিকে করে লাফাতে হবে। এবং একদম যেরকম ছেলেরা করে ওরকম ভাবে পুরো লাফ দিয়ে দুটো হাত জোড়া ট্রেনের সাথে সাথে ছুটছি। মানে আমাকে তো ওই স্পিডটা করতে করতে কমাতে হয়। আমি যখন একটা চলতি বাস বা চলতি ট্রেন থেকে নামছি, তখন আমাকে ওই স্পিডের সঙ্গে ছুটতে হয়, নইলে পরে মুখ থুবড়ে পড়বো। ওই স্পিডের সঙ্গে ছুটতে দুটো হাতে করে একটা সময় কি দাঁড়িয়ে পড়লাম। যেখানে দাঁড়িয়ে পড়লাম, ধর এইখানে দাঁড়ালাম, আর এইখান থেকে ওই ঢালটা শুরু, মানে আমি যখন না দাঁড়াতে পারতাম। ওই 12:10 তখন ওরকম ভাবে নেমে একটা রিক্সা ছিল, সেই রিক্সাতে করে রাত 12:15 বেল বাজাচ্ছি। মা বাবা বলছে কি, কোথা থেকে তুমি? তারা কেউ জানো না, তখন তো ফোন টোনেরও তো বিষয় ছিল না। কোথা থেকে তুমি এলাম? আগে দরজা খোলা, আমি আর পারছি না। মানে তখন গিয়ে সেই স্নান করে খেয়ে দিয়ে, মারা তো মানে মাঝরাত প্রায় আর কি ঘুম থেকে উঠেছে, ওই রকম করে যাতায়াত করেছি। কি করে করেছি ভগবান জানে। এখন ভাবলে পরে মনে হয় একদম পাগলই ছিলাম বোধহয়। কিছুই ভাবিনি নিশ্চয়ই। কিছু, কিন্তু আমি কিন্তু ওরকম জেদি টাইপের কখনো ছিলাম না, কিন্তু কিছু মানে হ্যাঁ জানি না, কিছু তো একটা নিশ্চয়ই ছিল, নইলে আমি কি করে করলাম। এখন রিকল করো? হ্যাঁ, আমি ভাবি আমি কি করে করেছি আমি জানি না। একবার হয়েছে, সেবারে ওরকম হঠাৎ করেই তো আমাদের ডাক পড়ে আর কি, হঠাৎ করে ডাক পড়েছে, আমার টিকিট নেই, রাতের ট্রেনে উঠে এসেছি, পরদিন সকালবেলায় কল। এবং उठेছি যে बहन जी थोड़ा बैठने दीजिए, माँ जी थोड़ा बैठने दीजिए, हम पैर के नीचे बैठ जाएंगे, थोड़ा बैठ नीचे করতে করতে প্রায় পার করে এসেছিলাম। একটা সময় দেখছি টিটি এসছে। এইবারে কি হবে, আমি তখন ভাবছি আমি কি করি। তখন একজন ভদ্রলোক, খুবই সিনিয়র, উনি আমায় বসতে দিয়েছিলেন। উনি বললেন যে আবি তো আপকো তো दिक्कत होगा, अभी आप क्या कीजिएगा? আমি বললাম এই আমার ব্যাগটা আপনার কাছে রাখবো? हाँ रखिए, एक बार आप जाइएगा कहाँ? आप खाली रखिए, हम जब तक नहीं आएंगे आप रखिए। ठीक है। আমি গিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে যাচ্ছে, বাথরুমের সামনে যে একটা জায়গা থাকে, এবারে দুই চিঠি মিলে গল্প শুরু করছে সিগারেট নিয়ে সেইখানে দাঁড়িয়ে। আমি আর বেরোতে পারছি না। বাথরুমে ঢুকে ভাবছি কি ভগবান, এরা কখন যাবে? 45 মিনিটস আমি বাথরুমের মধ্যে। ওনারা বেরোলেন, তারপরে সে বাথরুম থেকে বেরিয়েছি ট্রেনের বাথরুমে। আর তখনকার, এখন তো অনেক বেটার, মানে আজ থেকে 22-23 বছর আগের কথা বলছি। 45 মিনিটস আমি ট্রেনের বাথরুমে নিজেকে বন্দি করে বসে আছি, কেননা দুই টিটির গল্প জুড়েছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
ওই গেটটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই সমস্ত করে আমার ইন্ডাস্ট্রিতে আসা এবং কাজ করা সত্যি আজব। এই যে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছো ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, 24 বছর। 24 বছর কাটিয়ে ফেলেছো, অনেক অভিজ্ঞতা দেবী, অনেক অনেক কিছু, অনেক চড়াই উতরাই পার করে এসছো। কিন্তু এই ইন্ডাস্ট্রির বদল, সেটা তো নিশ্চয়ই ভীষণভাবে চোখে পড়েছে, বাংলা সিনেমা থেকে শুরু করে, ধারাবাহিক থেকে শুরু করে, তারপর তো রাজনীতি রয়েছে। মানে কি চাইবে যে, মানে মূল পরিবর্তনের কথা হয়তো আমি বলবো না, কারণ সেটা একটা অনেক দীর্ঘ প্রসেস, তবুও সিনেমা, সিরিয়াল, হল, সবকিছু। দেখ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা শুরু থেকেই আমরা সবাই দেখেছি। তুই ভুলে যা আমি কোন দল করি, আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি, সবাই আমরা দেখেছি যেদিন উনি শপথ নিয়েছেন সেদিন থেকে ওনার মানসিকতা, ওনার সেই অ্যাগ্রেশন মানে কাজ করবার, ভালো করবার, অন্যায়ের বিরোধিতা করে অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তার ব্যবস্থা নেওয়া, সেটা আমরা সবাই দেখেছি। এই কদিনের মধ্যে কত মানুষ গরাদের পেছনে, কত মানুষ সিধে হয়ে গেছে শব্দটাই বলছি। একটা সম্প্রদায় যারা হেলমেট পরা শুরু করে দিয়েছে, তো এগুলো তো মানে পজিটিভ পরিবর্তন, তাই না? এবং এটাই হতে থাকবে, এটা আমি একদম নিউট্রালি বলছি তোকে, কোনো রকম বায়াসনেস না রেখে। কারণ শুভেন্দুদাকে আমরা 5 বছর দেখেছি, ওনার অক্লান্ত পরিশ্রমটা। কোনোদিন দেখিনি শুভেন্দুদার শরীরটা খারাপ বলে আজকে উনি বাড়িতে আছে। এই 5 বছরে একদিনও কেউ শোনেনি যে শুভেন্দুদার একটু জ্বর হয়েছে, শুভেন্দুদার আজকে অসুবিধা হচ্ছে, শুভেন্দুদা আজকে ওখানে যেতে পারবেন না, কোনোদিন হয়নি। তার মানে ওনার ভিতরে ওই জেদটা, ওই একটা যে কারণে লড়াইটা লড়ছি সেইটা করে দেখাবো তবে গিয়ে আমি ক্ষান্ত হব, সেইটা ওনার ছিল। এবং সেইটা উনি যখন থেকে উনি শপথ নিয়েছেন তখন থেকে সেই অনুযায়ী, সেই যে পথটা উনি 5 বছরে নিজের পথ নিজে তৈরি করেছেন, সেই পথ দিয়ে উনি হাঁটতে শুরু করে দিয়েছেন। তো সেটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি, কত ইন্ডাস্ট্রি এর মধ্যেই চলে এলো বল না, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে ইন্ডাস্ট্রি আসছে, এবং যেভাবে আমাদের এমএলএরা, আমাদের মন্ত্রীরা বিভিন্ন সেক্টরে, বা যে ধরো আমি যদি স্বাস্থ্যের দিকটা বলি, কিভাবে ভিজিট হচ্ছে, হসপিটাল ভিজিট হচ্ছে একদম, আমি সব, এবং যে অনুযায়ী তারা বলছেন এই অনুযায়ী চলতে হবে, করতে হবে, সেই পরিবর্তনটাই কিন্তু 7 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? সব ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তো হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিরও কিন্তু মন্ত্রী উনি, প্রতিমন্ত্রী আছে কিন্তু মন্ত্রী কিন্তু উনি। আর ওনার কিন্তু নজর সব দিকেই, ওনার সাংঘাতিক মনে থাকে সবকিছু, উনি ভুলে যান না কিছু, এবং ওনার নজর সব দিকে। উনি তোর দিকে তাকিয়ে আছেন বলে ওই দিকে ওর নজর নেই, এই দিকটা দেখতে পাচ্ছেন এমনটা নয়, সব দিকে নজর, ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক কাজটা উনি করবেন, এটা একদম একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ওনার ওপর বিশ্বাস, ভরসা, আর ওনার দলের, ওনার সহযোদ্ধা হিসেবে তো সেটা আমি জানি ওটা উনি করবেন। কিন্তু যখন ক্যাবিনেট গঠন হয়, আমরা ইন্ডাস্ট্রির কাউকে মন্ত্রিত্বতে দেখি না, যেটা তথ্য সংস্কৃতি হবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বেই রেখেছেন। এই যে রূপাদি, রুদ্রনীলদা, পাতিয়াদি রয়েছেন, হিরণ রয়েছে, কখনো মনে হয় যে ইন্ডাস্ট্রির দায়িত্বটা ইন্ডাস্ট্রির মানুষজনের মধ্যে থাকলেই হয়তো ভালো হতো? তুমি যেটা শুরুতেই বললে যে তোমারকে যদি দায়িত্ব না দেওয়া হয় সেখানে তুমি আগ বাড়িয়ে যাবে না, সেটা তোমার ব্যক্তিত্বে নেই, তোমার ব্যক্তিত্ব নয় সেটা। কিন্তু ইন্ডাস্ট্রির মানুষরা তো ভালো বুঝবে যদি বাইরে থেকে কাউকে না আনি, সেই দায়িত্বটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, 100 বার যে ইন্ডাস্ট্রির কেউ যদি থাকতো তাহলে হয়তো সে বেশি ভালো বুঝতো, হয়তো না, নিশ্চয়ই বেশি ভালো বুঝতো। কিন্তু এটা তো মানে কে মন্ত্রী হবে সেইটা, মানে আমাদের দলটা না একটু অন্য রকমের ব্যবস্থাপনায় চলে, তো কে মন্ত্রী হবে সেটাও কিন্তু মানে এখানে আচ্ছা আমি চাইলাম তোমায় মন্ত্রী করে দিলাম, এরকমটা হয় না, সেটারও একটা সিস্টেম আছে, এবং সেটাও দিল্লির নির্ধারণ করা মানুষদেরকেই কিন্তু মন্ত্রী করা হয়েছে, সেটা দিল্লির নলেজে এবং ওখানকার মতামত নিয়ে তবেই মন্ত্রিত্ব গঠন হয়েছে, মন্ত্রিসভা গঠন হয়েছে। তোমার কেন্দ্রীয় নেতৃত্বরা
আহ, অঞ্জনা বসুকে কিভাবে ব্যবহার করতে চাইবে এই রাজ্যের উন্নতিতে বা সরকার গঠন, তার দীর্ঘদিনের লড়াই, এই পালা বদলে তাকে কি দায়িত্ব দিতে চাই? সেটা তো তারাই বলতে পারবে, সেটা তো আমি জানি না। তবে তারা তো দেখছে আমাকে এতগুলো বছর ধরে, আমার উপর সে ভরসাটাও আছে যে আমাকে কোনো দায়িত্ব দিলে আমি সেটা 100% পালন করতে পারবো এবং করব। কিছু যদি ভাবনা থাকে তাদের, তাহলে ভালো, আছি আমি। কখনো যদি দায়িত্ব পাও এবং সেটা যদি একটা বিরাট দায়িত্ব হয়, আমি ধরে নিচ্ছি তুমি যেভাবে দায়িত্ব সামলাও, সেখানে কখনো মনে হবে যে অভিনয়কে একটু মুলতবি রেখে রাজনীতির দিকে এগিয়ে যাওয়া, তাকে সমানভাবে প্রাধান্য দিয়ে ব্যালেন্স সমানভাবে যদি করবার মতন দায়িত্ব পাই তাহলে নিশ্চয়ই সমানভাবে করব। কিন্তু যদি দেখি যে এমন দায়িত্ব আমাকে দল দিচ্ছে যে যেখানে আমি যদি অভিনয়টাকে এইভাবে, মানে মেগা সিরিয়াল মানে কি তোরা জানিস, ওইভাবে করে আমি এটা করতে পারবো না, তো সেই ছেলে খেলা আমি করবো না। অভিনয় আমি হয়তো ছাড়বো না, হয়তো কেন, নিশ্চয়ই আমি অভিনয় ছাড়বো না, কিন্তু ওইভাবে এইভাবে এখন যেরকম ভাবে মেগা সিরিয়াল করি সেইটা যদি মুলতবি রাখতে হয় তাহলে রাখতে হবে। কারণ ওই যে বললাম, মানে কোনো কাজটাই আমি ছেলে খেলা করে করতাম, মানে তাহলে কি হয়, আমি দুটোর প্রতি জাস্টিস করছি না। হ্যাঁ, ওরমভাবে যদি চলি সেটা আমি চলবো না। প্রাক্তন সরকারের বহু এমপি, আমি যদি শিল্পীদের কথাই বলি, সম্প্রতি তারা বলেছেন যে গেরুয়া শিবিরকে তারা সাপোর্ট করেন, তারা বিজেপিকে সাপোর্ট করেন, মোদিজিকে সাপোর্ট করেন, মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন। এই পরিবর্তনটা কিভাবে দেখছো তোমার দৃষ্টিভঙ্গি? খুবই আনফর্চুনেট, এটাই বলবো। দেখ, রাজনীতির ময়দানে একটা দল জিতবে, একটা দল হারবে। খেলাও যেরকম, ফুটবল ক্রিকেটের ক্ষেত্রেও যেরকম, রাজনীতিও সেরকম। 21-এ তো আমরা হেরেছিলাম, নিঃস্ব হয়ে তো যায়নি। তার আগেও তো আমরা হেরেছিলাম, হারিয়ে তো যায়নি। যে 15টা বছর তৃণমূল রাজ করেছেই বলবো, তারপরে কি তারা একবারও ভেবেছিল যে ইলেকশনের ভোটের রেজাল্ট আউট হওয়ার 7 দিনের মধ্যে দলটা আর থাকবে না প্রায়? এটা আনফর্চুনেট এবং এটা ইতিহাস। এটা ভারতবর্ষ কেন, এর মধ্যে পৃথিবীর রাজনীতিতে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এইভাবে তাসের ঘরের থেকেও খারাপভাবে ভেঙে গেল একটা দল। আর কোন দল, যে এইরকম একটা দুর্দণ্ড প্রতাপ নেতা, প্রত্যেকে একেবারে, হ্যাঁ একদম, মানে যাদের ভয়ে সব সিটিয়ে ছিল গোটা পশ্চিমবঙ্গবাসী। তো সেটা খুবই আনফর্চুনেট। তবে মানুষ যে রায় দিয়েছে সেটা কিন্তু ম্যাজিক্যাল, এটা ম্যাজিক্যাল, এটা এটা মানে অভাবনীয় এটা। কিন্তু যারা এই বদলটা করছেন সেই মানুষগুলো কেমন, সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। মানে যার প্রতীকে এবং যাকে ভগবানের মতন মেনে টিকিট পেলে, দাঁড়ালে, জিতলে এতগুলো বছর, তখন সে ভগবান, যেই মুহূর্তে হেরে গেলে তখন সে শয়তান হয়ে গেল। এটা খুব আনফর্চুনেট, এটা এক্সপেক্টেড ছিল না। মানে জানি না, ওই রাজনীতির তো অনেক পরত থাকে, অনেক মানে থাকে, অনেক রকম দিক থাকে, তো এটা একটা দিক, কিন্তু আনফর্চুনেট। শিল্পীদের পরিবর্তনটা কি তোমার কাছে খুব দ্রুত পরিবর্তন বলে মনে হলো? শিল্পী কেন শুধু বলছে, সবাই তো। না, আমি যেহেতু তুমি শিল্পী মানুষ, আমি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি না, আমি সেক্ষেত্রে যদি আমরা মানুষ নিয়ে কথা বলি না এখন, কারণ সবাই তো আগে মানুষ, তারপরে তো কেউ শিল্পী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো যারা গেছে, শিল্পীরা গেছে, তাছাড়া যারা নেতা ছিলেন তারাও তো গেছে। কাজে আমি যদি মানুষ হিসেবে ধরি, তাহলে যে কজন মানুষ গেলেন তাদের কাছে, মানে তাদেরকে নিয়ে আমার একটা কোয়েশ্চেন মার্ক রইল, মানে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, সেটাতে কারোর কিছু
যায় আসে না। শিল্পীদের বদলটাকে আলাদা করে আমি দেখছি না, মানে এখন আর ওটাকে আলাদা করার কোনো মানে নেই। তবে হ্যাঁ, আমরা সবাই মোদিজির ভক্ত, সেইটা খুব কানে বাজছে, কানে লাগছে ওটা। অতটা ভক্ত না হলেও বোধহয় এখন চলতো হয়তো। তাতে মোদিজির সুবিধে, আমাদের সুবিধে, বিজেপির সুবিধে, কিন্তু ওই যে সময়, এখন ওনার এই সময়টা আছে, পরবর্তীকালে ওনার সময় কি আসবে কেউ জানে না। তো ওই জন্য বলছি আগে মানুষ হিসেবে ধরি, কারণ আমি যদি মানুষ হিসেবে ঠিক না থাকি তাহলে আমি যে পথেই যাই না কেন ওই পথটা আমার জন্য ভঙ্গুর পথ হবে, পথটা আমার জন্য অত সহজ হবে না। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেকটা কথা, অনেক অনেক কিছু গল্প, share, হ্যাঁ অনেক গল্প হলো। ওই যে বলছিলাম শুরুতে একটা জমানো আড্ডা ছিল। হ্যাঁ হ্যাঁ। মানুষ অঞ্জনা বসুকেও হয়তো অনেকটা আপনারা জানলেন, আমরা তো দেখছি সামনে থেকে, চিনছি সামনে থেকে। তবে কিছু লড়াইয়ের কথা যেটা একেবারেই অজানা ছিল সেটাও আমরা জানতে পেরেছি, কারণ ওই যে তোমার কথায় সময়, ধৈর্য। সময়, আর অনেক লড়াই অজানা রয়ে গেল। হ্যাঁ। শেষে কি বলবো দিদি? শেষে একটাই বলবো, যেহেতু তুই রাজনীতির প্রশ্নই বেশি করলি, আমার ব্যক্তি জীবন বা আমার কাজের জায়গার কথা বিশেষ হয়নি, তো সেই জায়গা থেকে বলি, সাধারণ মানুষ হিসেবেই বলি, যে সরকার আমরা পেয়েছি সেই সরকারের প্রতি আমাদের আস্থা থাকুক, এই সরকারের কাছে আমাদের দাবি থাকুক। দাবি কিন্তু ছাড়লে চলবে না। ভালো কাজ করছেন, বাজে কাজ করছেন, ঠিক কাজ করছেন, যাই হোক না কেন, আমাদের দাবিগুলো যেন সরকারের কান অবধি পৌঁছয়, সেটার জন্য যা করতে হবে আমরা সবাই তাই করব। আমিও কিন্তু সাধারণ মানুষেরই দলে, আমি কোন দলে আছি সেটা ছাড়াও আমি কিন্তু পশ্চিমবঙ্গবাসী একজন, কাজেই আমি চাইবো যে সরকার এসেছে আমার সরকার, সেই সরকার, আমরা যে সোনার বাংলা আর জন্য লড়াই করেছি এত বছর ধরে, যে সোনার বাংলা আমরা চেয়েছি, যে সোনার বাংলা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজির স্বপ্ন এবং জেদ ছিল যে যেটা আমরা করে ছাড়ব, সেইটা যেন হয়, সেটা সরকারের কাছে তোর ক্যামেরার মাধ্যমে আমারও আশা রইল। আমি জানি আমার এই সরকার নিরাশ করবে না, সেটা আমি জানি, অন্তরে থেকে জানি। সাধারণ পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্য এটাই বলবো যে নিরাশ কখনো কোনো সময় হবেন না। যদি কখনো কোনো সিদ্ধান্ত সরকারের ঠিক হচ্ছে না বা আপনার মনের মতন হচ্ছে না বলেও মনে হয়, তাহলেও নিরাশ হবেন না। ওই যে সময়, সব কিছুর জন্য একটু সময় দিতে হয়, সেই সময়টা নিয়ে এ সরকার আমাদের ভালোই রাখবে, সেটা বিশ্বাস। তবে হ্যাঁ, আমাদের দাবিগুলোও যেন থাকে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।